এই মুভির গল্প মূলত দুই ভাইকে নিয়ে, যাদের নাম আসুহিরো এবং নাওজুমি ছিল। তারা দুইজন একসঙ্গে কাজ করে রেলি রেসে জয়ী হওয়ার স্বপ্ন পূরণ করতে চায়। নাওজুমি একজন দারুণ রেলি ড্রাইভার, যার অসাধারণ ড্রাইভিং দক্ষতা রয়েছে। অন্যদিকে তার বড় ভাই আসুহিরো খুব ভালো মানের একজন মেকানিক ছিল। সে গাড়ির ইঞ্জিন এবং সাসপেনশন নিয়ে নিয়মিত গবেষণা করত, যাতে তাদের দলের গাড়ি সর্বোচ্চ পারফরম্যান্স দিতে পারে। বিশেষ করে তার ছোট ভাই যাতে সবসময় সেরা পারফরম্যান্স করতে পারে, তার জন্য সে পরিশ্রম করে যায়। তারা দুইজন স্পিকার রেসিং ফ্যাক্টরি নামে একটি রেসিং দলের মেম্বার ছিল। নাওজুমির দুর্দান্ত সাফল্য এবং আসুহিরোর অসাধারণ মেকানিক দক্ষতার কারণে দলটি সবার নজরে আসে। তবে নাওজুমির অতিরিক্ত অহংকার এবং আত্মপ্রশংসার স্বভাবের কারণে অনেক স্পন্সর তাদের দলে বিনিয়োগ করার আগে দুইবার ভাবতে শুরু করে। আমরা দেখি প্রতিদিনের মতো সেদিনও আসুহিরো ব্যস্ত ছিল নাওজুমির জন্য রেসিং কারটি প্রস্তুত করতে। এদিকে জাতীয় র্যালি চ্যাম্পিয়নশিপের এই প্রতিযোগিতা টোকিও শহরে অনুষ্ঠিত হয়, যেখানে মোট 3টি স্টেজে রেস সম্পূর্ণ হবে। নাওজুমি প্রতিটি স্টেজই অনেক ভালোভাবে কমপ্লিট করে। রেস চলাকালীন তার সঙ্গে ছিলেন রাইটা কুহা, যিনি একজন সাবেক পেশাদার রেলি ড্রাইভার। রেলি রেসিং জগতে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং দক্ষতা নাওজুমির জন্য বড় শক্তি হিসাবে কাজ করে। এদিকে নাওজুমির প্রধান কম্পিটিটরের নাম ছিল কিরা, যে সিগমা রেসিং দলের হয়ে প্রতিযোগিতা করছে। দুইজনের পয়েন্টে খুব একটা ব্যবধান ছিল না, তাই নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য আর নাম্বার 1 হওয়ার জন্য দুইজনই সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল। নাওজুমির লক্ষ্য হলো টয়োটা ইয়ারিস গাড়ি চালিয়ে আন্তর্জাতিক র্যালি প্রতিযোগিতায় জাপানের প্রতিনিধিত্ব করা, কিন্তু তার রেসিং স্টাইল ছিল অনেক বেশি রিস্কি। সে প্রায়ই তার বড় ভাইয়ের কমান্ডগুলো উপেক্ষা করত। তার একমাত্র লক্ষ্য ছিল সর্বোচ্চ গতিতে গাড়ি চালানো। গাড়ির গতি, ইঞ্জিনের অবস্থা বা সঠিক রিদম বজায় রাখার দিকে সে তেমন একটা গুরুত্ব দিত না। এদিকে আমরা দেখি দর্শক সারিতে হিকারু নামে একটি মেয়ে এবং তার সিনিয়র কাগাওয়া ছিলেন। তারা ওয়ান্ডার স্পোর্টস নামে একটি স্পন্সর কোম্পানির প্রতিনিধি হিসাবে রেসটি দেখছিল। হিকারুকে নাওজুমির নতুন ম্যানেজার হিসাবে নিয়োগ দেওয়া হয়, যে কিনা খুব বেশি সরল একজন মেয়ে ছিল। এতদিন হিকারু গল্ফ জগতের ম্যানেজার হিসাবে কাজ করায় মোটর স্পোর্টস বা গাড়ি রেসিং সম্পর্কে তার তেমন একটা অভিজ্ঞতা ছিল না। এরপর তারা খেয়াল করে যে আতসুহিরো এবং নাওজুমির মধ্যে তুমুল ঝগড়া চলছে, কারণ নাওজুমি আবারও বড় ভাইয়ের নির্দেশনা না মেনে নিজের ইচ্ছামতো গাড়ি চালিয়েছে। কিছুক্ষণ পর হিকারু এবং কাগাওয়া দেখে নাওজুমি বিজয়ীর মঞ্চে উঠে এই মৌসুমের প্রথম রেসের চ্যাম্পিয়ন হয়েছে। কাগাওয়া বলে নাওজুমি অসাধারণ প্রতিভাবান, তরুণ এবং ইতিমধ্যেই অনেক জনপ্রিয়, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা হলো সে ভীষণ একগুঁয়ে, নিয়ন্ত্রণের বাইরে এবং অহংকারী। তবু তিনি বিশ্বাস করেন যে হিকারুই একমাত্র ব্যক্তি যে নাওজুমিকে সঠিকভাবে সামলাতে পারবে। পরের দিন হিকারু নাওজুমির সঙ্গে দেখা করতে আসে, কারণ সামনে বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানের সময়সূচি নিয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু আগের দিনের ঝগড়ার রাগে নাওজুমি ইতিমধ্যেই দল ছেড়ে বেরিয়ে গেছে। তার অভিযোগ ছিল আতসুহিরো গাড়ির সেটআপ ঠিকভাবে করেনি। অন্যদিকে নাওজুমি নিজের জয়ের আনন্দে বন্ধুদের সঙ্গে পার্টি করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে মিস্টার সুজুকি একটি ম্যাগাজিনে নাওজুমির সঙ্গে এক মডেলের সম্পর্ক নিয়ে প্রকাশিত গসিপ পড়ছিলেন। তিনি আতসুহিরোকে রিকোয়েস্ট করে বলেন যেন সে নাওজুমিকে শৃঙ্খলার মধ্যে রাখে এবং ভবিষ্যতে কোনো বিতর্কতে জড়াতে না দেয়। কিন্তু আতসুহিরো সেই অনুরোধটা রিজেক্ট করে দেয়। সে জানিয়ে দেয় তার কাজ নাওজুমিকে শিক্ষা দেওয়া না, তার আসল দায়িত্ব হলো এমন একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য রেসিং গাড়ি তৈরি করা যা দলকে জয় এনে দিতে পারে। আতসুহিরো ক্লিয়ারলি বলে দেয় যে নাওজুমির সঙ্গে তার সম্পর্ক শুধুই একজন মেকানিক এবং একজন ড্রাইভারের ভাই হিসাবে না। অন্যদিকে রেই নাওজুমির রেস দেখছিল। সে বলে নাওজুমি অন্য সবার চেয়ে অনেক দ্রুত গাড়ি চালায়, কিন্তু সেই গতির জন্য সে নিজের জীবন অনেক রিস্কে ফেলে। গাড়ি চালানোর সময় মনে হয় সে এমন কিছুর পিছনে ছুটছে যা সে নিজেও দেখতে পাচ্ছে না। এরপর সিন চলে যায় ফুজি হাইল্যান্ড মাস্টার র্যালি ট্রেকে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা সাপের মতো এঁকে বেঁকে গেছে। পুরো ট্রেক জুড়ে রয়েছে উঁচু নিচু পথ, আর বেশিরভাগ স্টেজই পাহাড়ি এলাকায় অনুষ্ঠিত হয়। সবাই মনে করেছিল সিগমা রেসিং দলের আকিরা এই রেস জিতবে, কারণ সে টানা 3টি সিরিজে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে।
রেইয়ের নির্দেশনা মেনে নাওজুমি সর্বোচ্চ গতিতে গাড়ি চালিয়ে আকিরাকে হারিয়ে চ্যাম্পিয়নশিপের শীর্ষে ওঠার লক্ষ্যে রেইসে আসে। এদিকে পিটে মেকানিকরা গাড়ির সাসপেনশন ও টায়ার বদলানোর প্রস্তুতি নিচ্ছিল। গাড়িতে কাজ চলার সময় নাওজুমি মিডিয়ার সাক্ষাৎকার দিচ্ছিল। হিকারু চেয়েছিল ক্যামেরায় স্পন্সরের লোগো যাতে ক্লিয়ারলি দেখা যাক, তাই সে নাওজুমিকে স্পন্সরের লোগোযুক্ত একটি টুপি পরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু নাওজুমি রেগে যায় এবং তার সঙ্গে খুব রুড আচরণ করে। একটু অ্যাটিটিউড নিয়ে বলে যে কেউ স্পন্সরের লোগো দেখবে না, সবাই শুধু আমার মুখের দিকে তাকিয়ে থাকবে। ঠিক তখনই একজন সাংবাদিক প্রশ্ন করেন যে আপনি কিভাবে আকিরা শিনকাইকে হারানোর পরিকল্পনা করছেন। সে আরও বলে, আকিরা শিনকাই কখনো ড্রিঙ্কস করে না, ধূমপানও করে না। তিনি প্রতিদিন গভীর রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করেন, আর তার পরিশ্রম অনুশীলনের কারণেই তিনি আজ বর্তমান চ্যাম্পিয়নশিপের শীর্ষে আছেন। অন্যদিকে নাওজুমি শুধু নিজের প্রতিভা নিয়ে অহংকার করে। সে মনে করে সেই সবচেয়ে দ্রুত গতির এবং জন্মগত প্রতিভাবান, তাই সহজে আকিরাকে হারাতে পারবে। এই কথা শুনে নাওজুমি ভীষণ রেগে যায়। সে সাংবাদিককে ধাক্কা মেরে বসে, ফলে সবথেকে বড় ঝামেলার সৃষ্টি হয়। পরের দিন ঘটনাটা মিডিয়াতে প্রকাশিত হলে স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা কাগাওয়া বিষয়টি জানতে পারেন। তিনি হিকারুকে বকাঝকা করেন, কারণ তার দায়িত্ব ছিল যে নাওজুমিকে ম্যানেজ করা। এরপর কাগাওয়া তাকে নির্দেশ দেন অন্য সবকিছু বাদ দিয়ে শুধু নাওজুমিকে সামলানো এবং রেলের কাজে মনোযোগ দিতে। কয়েকদিন পর হিকারু নাওজুমির কাছে একটা বিজ্ঞাপনের শিডিউল নিয়ে আসে, কিন্তু নাওজুমি তাকে সম্পূর্ণ ইগনোর করে আর চলে যাওয়ার আগে বলে যে হিকারুর উচিত এই চাকরি ছেড়ে দেওয়া। এটাই তার জন্য ভালো হবে, কারণ রেলি জগতের সম্পর্কে তার তেমন কোনো আইডিয়াই নেই। পরের দিন টোকিওর উদাইবা এলাকায় শহরের রাস্তায় রেলি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই রেসের জন্য সেখানকার রাস্তা কিছু সময়ের জন্য ব্লক করে দেওয়া হয়। রেস শুরু হওয়ার আগে হিকারু লক্ষ্য করে গাড়ির বডিতে থাকা স্পন্সরের লোগোর একটি অংশ ঢেকে গেছে। সে বিষয়টা আতসুহিরোকে জানালে সে তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ সে রেসের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিল। হিকারু বিষয়টা নিয়ে কিছুটা হতবাক হয়ে যায়, আর অন্যদিকে প্রতিটি দল নিজ নিজ গাড়ি প্রস্তুত করতে ব্যস্ত থাকে। ঠিক তখনই নাওজুমি এসে দ্রুতগতিতে গাড়ি নিয়ে রেস শুরু করার প্রস্তুতি নেয়। এরপর আতসুহিরো হিকারুর কাছে ক্ষমা চেয়ে বলে যে তাড়াহুড়োর কারণে সময়ের অভাবে স্পন্সরের লোগোটি ঠিকভাবে লাগানো সম্ভব হয়নি। এদিকে সিগমা রেসিং দলের আকিরাও নিজের রেসের প্রস্তুতি সম্পূর্ণ করে ট্রেকে নামতে প্রস্তুত হয়। রেস শুরু হওয়ার সময় সিগমা রেসিং দলের আকিরা শিনকাই দ্বিতীয় অবস্থান থেকে যাত্রা শুরু করে, তবে সময়ের ব্যবধান ছিল মাত্র 0.4 সেকেন্ড। তাই অডিয়েন্স অনেক বেশি এক্সাইটেড ছিল, আর শেষ পর্যন্ত কে বিজয়ী হবে সেটাই দেখার পালা ছিল। নাওজুমি শহরের উঁচু উঁচু ভবনের মাঝ দিয়ে ভয়হীনভাবে প্রচণ্ড গতিতে গাড়ি চালাতে থাকে। অন্যদিকে আকিরাও কোনো অংশে কম ছিল না। মাত্র 5 বছর বয়স থেকেই সে রেসিং শুরু করেছিল এবং পরে সিগমা একাডেমি থেকে সেরা স্টুডেন্ট হিসাবে বের হয়েছিল। দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে আমরা দেখি শেষ পর্যন্ত নাওজুমি রেসটা জিতে যায়। সে আকিরার সময়কে ছাড়িয়ে যায় এবং চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় 1 নম্বর অবস্থানে উঠে আসে। নাওজুমির এই জয়ে তার পুরো টিমও অনেক বেশি খুশি হয়ে যায়। হিকারু তার সাফল্যে অনেক বেশি খুশি হয়। এরপর হিকারু আবার নাওজুমির কাছে পরবর্তী বিজ্ঞাপনের সময়সূচি নিয়ে আসে, কিন্তু আগের মতোই নাওজুমিকে খুঁজে পাওয়া যায় না। হিকারু তখন সেখানে আতসুহিরোর সঙ্গে কথা বলে। সে জানতে চায় সে কী নিয়ে এত ব্যস্ত। আতসুহিরো বলে সে একটি নতুন টার্বোচার্জার তৈরি করছে, যা গাড়ির ইঞ্জিনের শক্তি অনেক বাড়িয়ে দেবে। এই প্রযুক্তি পুরোপুরি তৈরি হতে আরও 2 থেকে 5 বছর সময় লাগবে। তার দাবি এই নতুন টার্বোচার্জারের সাহায্যে প্রতি রেসে 0.1 থেকে 0.5 সেকেন্ড পর্যন্ত সময় কমানো সম্ভব, আর পুরো সিজনের সব রেস মিলিয়ে হিসাব করলে মোট প্রায় 15 সেকেন্ড পর্যন্ত সময় বাঁচানো যাবে, যা রেইলি রেসিংয়ের বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। এরপর হিকারু জানতে চায় এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও সে কেন রেলি দলের মেকানিক হওয়ার পথটা বেছে নিয়েছে। জবাবে আতসুহিরো তাদের শৈশবের কথা বলতে শুরু করে। সে জানায় ছোটবেলায় সে আর নাওজুমি প্রায় পাহাড়ে যেত। পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে নামার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা তাদের দুজনের মধ্যে রেলি রেসিংয়ের প্রতি গভীর ভালোবাসা তৈরি করেছিল। ছোটবেলায় পাহাড়ে গেলে আতসুহিরো আর নাওজুমি সবসময় প্রতিযোগিতা করত, কে সবার আগে পাহাড় থেকে নিচে নামতে পারে। নাওজুমি কোনো কিছুই ভয় পেত না। অতিরিক্ত গতির কারণে সে প্রায়ই সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঝোপের মধ্যে ঢুকে পড়ত, এমনকি একবার পাহাড়ের খাদেও পড়ে যায়।
এতে তার সাইকেলটি পুরোপুরি ভেঙে যায়। প্রতিবারই আসুহিরো সেই ভাঙা সাইকেলটি মিস্টার সুজুকির ওয়ার্কশপে নিয়ে গিয়ে মেরামত করত। সে সাইকেল ঠিক করতে ভীষণ আনন্দ পেত, আর তখন থেকেই নাওজুমির জন্য ভাঙা জিনিস মেরামত করাই যেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে ওঠে। এসব শুনে হিকারু বলে, তোমরা তো একদমই চেঞ্জ হওনি, এখনও আগের মতোই একজন আরেকজনকে সাহায্য করছো, একই সঙ্গে কাজ করে যাচ্ছ। কিন্তু আসুহিরো মাথা নেড়ে বলে, না, আমরা অনেকটা বদলে গেছি, বিশেষ করে আমি। নাওজুমির মতো সাহস এখন আর আমার নেই। এরপর পরবর্তী র্যালি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালয়েশিয়ায়। সব দলই জঙ্গলের কঠিন রাস্তায় দৌড়ানোর জন্য তাদের গাড়িগুলো বিশেষভাবে প্রস্তুত করে। মালয়েশিয়ার এই ট্রেক প্রচণ্ড গরম, আর্দ্র এবং টিলা পাথর ও কঙ্করে ভরা ছিল, তাই গাড়িকে নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন ছিল। এবার আকিরার লক্ষ্য একটাই, চ্যাম্পিয়নশিপে 1 নম্বরে থাকা নাওজুমিকে হারানো। রেস শুরু হওয়ার আগেই আসুহিরো নাওজুমিকে বিশেষভাবে সতর্ক করে দেয় যেন সে ব্রেক ব্যবহারে সাবধান থাকে। কিন্তু নাওজুমি আবারও নিজের স্বভাব মতো সর্বোচ্চ গতিতে গাড়ি চালাতে থাকে, কারণ সে যে কোনো মূল্যে পয়েন্ট তালিকার শীর্ষে তার নাম ধরে রাখতে চায়। অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে তার গাড়ি একটি বড় পাথরে ধাক্কা খায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে যায়। এই ভুলের সুযোগ নিয়ে আকিরা দারুণভাবে রেসটা শেষ করে এবং প্রতিযোগিতায় বিজয়ী হয়। সেদিন রাতে সব র্যালি ড্রাইভারকে একটি পার্টিতে আমন্ত্রণ জানানো হয়। হিকারু সেখানে নাওজুমকে খুঁজতে গিয়ে দেখে পরাজয়ে হতাশ সে প্রচণ্ড ড্রিঙ্কস করে বসে আছে। হিকারু নাওজুমিকে পার্টি থেকে নিয়ে যেতে চাইলে সে আবারও তার সঙ্গে রুড আচরণ করা শুরু করে। ভিতরে ঢোকার পর নাওজুমি মাতাল অবস্থায় বিভিন্ন ধরনের খারাপ কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পর এক ব্যক্তি তাকে চুপ করিয়ে দিয়ে বাইরে চলে যেতে বলে এবং তাকে পরাজিত বলে অপমান করে। এতে নাওজুমি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে লোকটাকে ঘুষি মেরে বসে। মুহূর্তেই সেখানে বড় ধরনের মারামারি শুরু হয়ে যায়। হিকারু তাদের থামানোর চেষ্টা করে। একই সঙ্গে সে মিডিয়ার লোকজনকে রিকোয়েস্ট করে যে যেন তারা কেউ ছবি না তুলে এবং তুললেও সেটা প্রকাশ না করে। তারপর আমরা দেখি হিকারু নাওজুমির আঘাতের মধ্যে চিকিৎসা করছিল। হঠাৎ নাওজুমি হিকারুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে হিনা বলে ডাকে এবং তার কাছে ক্ষমা চায়। সে বলে তার দেওয়া প্রতিশ্রুতি সে রাখতে পারেনি। হিকারু নাওজুমিকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। এরপর নাওজুমি ক্ষমা চেয়ে বলে যে হিনা তার শৈশবের বন্ধু ছিল। স্কুল শেষ করার পর হিনা পড়াশোনার জন্য বুস্টনে চলে গিয়েছিল। হিকারু পরে হিনার সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। তখন সে জানতে পারে জাপান থেকে আসা সেই স্টুডেন্ট হিনা বুস্টনের উপকণ্ঠে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল। এরপর গল্প যায় হুকাইডো রেলির দিকে। নাওজুমি অসাধারণ গতিতে গাড়ি চালিয়ে আবারও শীর্ষ স্থান ফিরে পাওয়ার চেষ্টা করছিল, যেটি ইতিমধ্যেই সিগমা রেসিং দখল করে নিয়েছিল। কিন্তু রেস চলাকালীন হঠাৎ তার গাড়ি একটি ডিবি বা উঁচু মাটিতে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার গতি কমে যায়। তবুও নাওজুমি রেস ছেড়ে না দিয়ে চালিয়ে যেতে থাকে। এদিকে পিঠে থাকা মেকানিকরা দ্রুত গাড়ির সাসপেনশনের টাই রড এবং ড্রাইভ শাফট বদলানোর প্রস্তুতি নেয়। সেদিন রাতে আসুহিরো নাওজুমিকে জানায় গাড়িটা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না। তারা কেবল অস্থায়ীভাবে মেরামত করতে পেরেছে। এই কারণে আসুহিরো তাকে অনুরোধ করে রেসের সময় যেন শান্ত থাকে এবং নির্দেশনা মেনে গাড়ি চালায়। সে আরও বলে এই রেস জেতার চেষ্টা না করে অন্তত কিছু পয়েন্ট সংগ্রহ করাই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আসুহিরো নাওজুমিকে বুঝায় এই রেসে জিততে না পারলে সমস্যা নেই, এখনও যথেষ্ট পয়েন্ট কালেক্ট করে সিজনের ওভারঅল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু নাওজুমি রাগের মাথায় বলে আমার শুরু থেকে স্পিকার রেসিং দলে যোগ দেওয়া উচিত ছিল না। এই আবর্জনার মতো গাড়ি নিয়ে কখনোই বড় কিছু করা সম্ভব না। এসব শুনে আসুহিরো অনেক বেশি ক্ষুব্ধ হয়ে যায়। সে বলে এই গাড়িটা শুধু লোহা দিয়ে বানানো না, আমাদের পুরো মেকানিক দলের রক্ত, ঘাম আর বছরের পর বছর পরিশ্রম এতে মিশে আছে। এই গাড়ির কারণেই আমরা প্রতিদ্বন্দ্বী দলগুলোর চেয়ে 0.1 সেকেন্ড দ্রুত হতে পারি। তাই যে এর মূল্য বুঝে না তার এই গাড়ি চালানোর কোনো অধিকার নেই। নাওজুমি ঠান্ডা গলায় জবাব দেয় তার কাছে গাড়ি শুধু লোহার তৈরি একটা যন্ত্র, যার উদ্দেশ্য শুধু জয়, টাকা আর খ্যাতি অর্জন করা। এসব শুনে আসুহিরো অনেকটা হতাশ হয়ে যায় আর সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই নাওজুমি তাকে থামিয়ে বলে আবারও পালিয়ে যাচ্ছ, ঠিক যেমন হিনা যখন বুস্টনে চলে যাচ্ছিল তখনও তুমি তাকে থামাতে পারোনি। তারপর নাওজুমি স্বীকার করে সে একসময় হিনাকে নিজের ভালোবাসার কথা বলেছিল,
কিন্তু আসুইরো কখনো সাহস করে নিজের মনের কথা বলতে পারেনি, যদিও হিনা তাকে ভালোবাসতো। চলে যাওয়ার আগে আসুইরো শুধু এতটুকুই বলে যে নাওজুমি যা বলছে সবকিছুই সত্য। তারপর আমরা দেখি কয়েকদিন পর হিকারুর সঙ্গে কথা বলেন মিস্টার সুজুকি। তিনি বলেন আসুইরো আর নাওজুমি ছোট থেকেই তার ওয়ার্কশপে আসতো। তখন তিনি কোনোদিন ভাবতেও পারেননি যে এই দুই ভাই একদিন এমন একটি উন্নত সাসপেনশন সিস্টেম তৈরি করবে যা স্পিকার রেসিংকে একের পর এক চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করবে এবং পরে বাজারেও ব্যাপক জনপ্রিয় হবে। তিনি আরও বলেন এরা দুইজন না থাকলে আজ স্পিকার রেসিং সম্ভবত এতটা সফল হতে পারত না। এরপর আসুইরো হিকারুকে তাদের একটা ব্যর্থ সাসপেনশন দেখায়, যেটা কিনা অনেক পুরনো ছিল। বাজারে সফল পণ্য আনার আগে 7 বছর ধরে অসংখ্যবার ব্যর্থ হয়েছে, বারবার নতুনভাবে তৈরি করেছে এবং প্রতিটা ভুল থেকে শিক্ষা নিয়েছে। সে হিকারুকে বলে যতক্ষণ তোমার দুই হাত কাজ করছে ততক্ষণ কখনোই হাল ছেড়ো না। সফল হবে কিনা সেটা শেষ পর্যন্ত তোমার নিজের চেষ্টার উপরই নির্ভর করে। এই কথায় অনুপ্রাণিত হয়ে হিকারু আবার নাওজুমির কাছে যায়। সে তাকে বিজ্ঞাপনের নতুন সময়সূচি দেয় এবং গাড়িটি ভালোভাবে পরীক্ষা করে দেখতে বলে। আর হিকারু দৃঢ়ভাবে বলে সে কখনোই নাওজুমির পাশে থাকা ছেড়ে দেবে না। যতদিন না সে সত্যিকারের একজন মহান র্যালি ড্রাইভার হয়ে উঠে ততদিন সে হাল ছাড়বে না। এর পরের র্যালি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হুকুরিকু কুগায়ামা অঞ্চলে। জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। এই রেসে স্পিকার রেসিং দল বিজয়ী হয়। এর প্রধান কারণ ছিল সিগমা ইঞ্জিনিয়ারিং, যা সিগমা কোম্পানির মূল প্রতিষ্ঠান এবং ইঞ্জিন তৈরির জন্য বিখ্যাত। তাদের নতুন বাল্ব সিস্টেম এখনও পুরোপুরি কার্যকর করতে পারেনি, ফলে সিগমা রেসিং প্রত্যাশিত পারফরমেন্স দিতে ব্যর্থ হয় এবং আকিরা শিনকাই চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান হারিয়ে ফেলে। পরের দিন হিকারু রেইয়ের সাহায্যে র্যালি রেসিং সম্পর্কে আরও গভীরভাবে পড়াশোনা শুরু করে। রেই তাকে পুরো রেসিং নোট দেখায়, যেখানে পুরো ট্র্যাকের প্রতিটি বাঁক, উঁচু নিচু রাস্তা এবং বিপজ্জনক অংশের বিস্তারিত তথ্য লেখা থাকে। রেস চলাকালীন নেভিগেটর এই নোটগুলো পড়ে শোনায়। রেই ব্যাখ্যা করে র্যালি রেসিং শুধু দ্রুত গাড়ি চালানোর খেলা নয়, এখানে ড্রাইভার এবং নেভিগেটরের মধ্যে নিখুঁত সম্পর্ক থাকা দরকার। তাদের মধ্যে সম্পর্ক যত ভালো হবে, পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়া যত বেশি হবে, তত বেশি গতিতে নিরাপদে ট্র্যাক অতিক্রম করতে পারবে। এদিকে মৌসুমের 11তম রাউন্ড অনুষ্ঠিত হয় ভারতে। সিগমা রেসিং তখনও তাদের গাড়ির সেরা সেটিং খুঁজে পায়নি। নতুন ভালভ সিস্টেম ঠিকমতো কাজ না করায় ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছিল। তার উপর ভারতের প্রচণ্ড গরম আবহাওয়া পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে, ফলে তারা বাধ্য হয়ে তুলনামূলক ধীরগতিতে রেস শেষ করে। কয়েকদিন পর নাওজুমি একটি জনপ্রিয় ম্যাগাজিনের জন্য সাক্ষাৎকার ও ফটোশ্যুটে অংশ নেয়। সাংবাদিকরা তাকে প্রশ্ন করে আপনি কিভাবে এত ভয়হীন, বিশেষ করে বিপজ্জনক বাঁকগুলো এত দ্রুত গতিতে গাড়ি চালিয়ে অতিক্রম করেন। উত্তরে নাওজুমি নিজের শৈশবের গল্প শোনায়। সে বলে ছোটবেলায় সে প্রায় সাইকেল নিয়ে পাহাড়ে যেত এবং বন্ধুদের সঙ্গে পাহাড়ের চূড়া থেকে নিচে নামার প্রতিযোগিতা করত, আর সেই প্রতিযোগিতায় সে সবসময় বিজয়ী হতো। এই অভিজ্ঞতাই তাকে ভয়কে জয় করতে এবং অসম্ভব গতিতে গাড়ি চালানোর সাহস এনে দিয়েছে। নাওজুমি আরও বলে ছোটবেলা প্রতিবার পাহাড় থেকে দ্রুত নেমে আসার পর তার সাইকেল ভেঙে যেত, কিন্তু সে কখনোই চিন্তা করত না, কারণ সে জানত আসুইরো সবসময় তার সাইকেলটি ঠিক করে দিবে। সেই বিশ্বাস থেকে আজও সে কোনো ভয় ছাড়াই সর্বোচ্চ গতিতে গাড়ি চালাতে পারে। এরপর শুরু হয় চ্যাম্পিয়নশিপের 12তম রাউন্ড, যা অনুষ্ঠিত হয় সুমাগুনমা এলাকায়। এই ট্রেকের রাস্তা ছিল বড় বড় পাথরে ভরা এবং অনেক জটিল। তার উপর এখানকার আবহাওয়া মুহূর্তে বদলে যায়, ফলে এই বিপজ্জনক ট্রেকে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এদিকে খবর আসে সিগমা রেসিং অবশেষে তাদের নতুন বাল্ব সিস্টেমের জন্য সঠিক সেটিং খুঁজে পেয়েছে। এতে তাদের গাড়ির পারফরমেন্স অনেক বেড়ে যায়। ফলে স্পিকার রেসিং এখন প্রচণ্ড মানসিক চাপে, কারণ তাদের যে কোনো মূল্যে চ্যাম্পিয়নশিপের শীর্ষ স্থান ধরে রাখতে হবে। রেস শুরু হওয়ার আগে আবারও অতীতের সিন দেখানো হয়। ছোটবেলা নাওজুমি পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার করে হিনাকে বলেছিল একদিন আমি পৃথিবীর সেরা র্যালি ড্রাইভার হব, কিন্তু দূরে থাকার কারণে হিনা তার কথা ক্লিয়ারলি শুনতে পারেনি। কিছুক্ষণ পর নাওজুমি নিজের সাইকেল নিতে এসে দেখে হিনার সঙ্গে আসুইরো কথা বলছে, যেটা দেখে সে অনেক বেশি বিরক্ত এবং জালাস ফিল করে। এরপর সিন প্রেজেন্টে রেসে ফিরে আসে। মুষলধারের বৃষ্টির কারণে পুরো ট্রেক কাদায় ভরে যায়। রাস্তায় জমে থাকা পানির কারণে গাড়ির চাকা বারবার পিছলে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে গ্রিপ কমে গেলে গাড়ির নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় নাওজুমি বেশ অসুবিধায় পড়ে যায়।
অন্যদিকে সিগমা রেসিংয়ের নতুন বাল্ব সিস্টেম একেবারে নিখুঁতভাবে কাজ করতে থাকে। তাদের গাড়ি অনেক ভালো পারফরম্যান্স দেখিয়ে কম সময়ের মধ্যে রেসটা জিতে যায় আর চ্যাম্পিয়নশিপে নিজেদের স্থান দখল করে নেয়। এদিকে প্রবল বৃষ্টির কারণে স্পিকার রেসের দলের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায় এবং শেষ পর্যন্ত রাস্তার পাশে একটি গাছে গিয়ে জুড়ে ধাক্কা খায়। এই ভয়াবহ দুর্ঘটনা দেখে নেভিগেটর রেই হতভম্ব হয়ে যায়। দুর্ঘটনার পর নেভিগেটর রেই নাওজুমিকে রেস থামিয়ে গাড়িটা সার্ভিস পার্কে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু নাওজুমি কোনোভাবেই হাল ছাড়তে রাজি হয় না। সে বলে যেভাবেই হোক সে রেস শেষ করবেই। এরপর গাড়িটিকে সার্ভিস পার্কে আনা হয় এবং মেকানিকরা পরীক্ষা করে দেখে গাড়িটি ব্রেক না করেই ঘুরে গিয়েছিল, কারণ পাথরের সঙ্গে ঘষা লেগে ব্রেকের পাইপ ছিঁড়ে গেছে আর গাড়ির বিভিন্ন ধাতব অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবকিছু পরীক্ষা করে আসুইরো দলের সবাইকে জানায় এই অবস্থায় রেস চালিয়ে যাওয়া সম্ভব নয়, তাদের এবার হাল ছেড়ে দিতে হবে। কিন্তু নাওজুমি কিছুতেই তা মানতে চায় না। সে আসুইরোকে রিকোয়েস্ট করে সময়সীমা পেরিয়ে গেলেও গাড়িটা যেন ঠিক করা হয়। সে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চায়। তখন অন্য মেকানিকরা জানায় এই ক্ষতি ঠিক করতে হলে পুরো ইঞ্জিন খুলতে হবে, কিন্তু র্যালির নিয়ম অনুযায়ী তা করা নিষিদ্ধ। যদি তারা এমন করে তাহলে দলটি সরাসরি ডিসকোয়ালিফাই ঘোষণা করা হবে। এই কথা শুনে নাওজুমি ভীষণ হতাশ হয়ে পড়ে। বাধ্য হয়ে তাকে রেস থেকে সরে যেতে হয়। খারাপ আবহাওয়ার কারণে শুধু স্পিকার রেসিং না, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অনেক দলই রেস কমপ্লিট করতে পারেনি। তবে এই কঠিন পরিস্থিতিতেও সিগমা রেসিং দুর্দান্ত পারফরম্যান্স দেখায়। তাদের নতুন বাল্ব সিস্টেম, যেটা নিয়ে তারা আগে অনেক চিন্তায় ছিল, এবার নিখুঁতভাবে কাজ করেছে। এখন সামনে রয়েছে মৌসুমের শেষ এবং ফাইনাল রাউন্ড। এই রেস ঠিক করবে শেষ পর্যন্ত কে চ্যাম্পিয়ন। আপাতত আকিরা শিনকাইয়ের পয়েন্ট নাওজুমির চেয়ে এগিয়ে রয়েছে। তার উপর সিগমা রেসিং এখন অনেক বেশি আত্মবিশ্বাসী, কারণ তারা অবশেষে তাদের নতুন বাল্ব সিস্টেমের জন্য সেটিং খুঁজে পেয়েছে। এরপর সবাই স্পিকার রেসিং দলের অফিসে ফিরে আসে। চূড়ান্ত রেসের আগে মেকানিকরা গাড়ির ইঞ্জিন শক্তি বাড়ানোর জন্য দিনরাত পরিশ্রম করতে থাকে। তারা জানত চ্যাম্পিয়নশিপে সিগমা রেসিংয়ের সঙ্গে তাদের প্রায় 30 সেকেন্ডের ব্যবধান রয়েছে। তাই শেষ রেসে জিততে হলে গাড়ির পারফরম্যান্স আরও উন্নত করতেই হবে। এদিকে রেই নাওজুমিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না। আসুইরো তার ফোনে কল করলে দেখে ফোনটি লকারেই পড়ে আছে। সেখানে সে নাওজুমির জন্য হিনার পাঠানো একটি ক্রিসমাস কার্ড দেখতে পায়। কার্ডটা দেখে আসুইরোর মনে হয় নাওজুমি হয়তো সমুদ্রের ধারে গেছে। সেখানে গিয়ে সত্যি নাওজুমিকে খুঁজে পায়। নাওজুমি ভেঙে পড়া কণ্ঠে বলে সে সম্পূর্ণ হতাশ। সারা জীবন সে শুধু জিততে চেয়েছে, কারণ তার বিশ্বাস ছিল যদি সে পৃথিবীর সবার চেয়ে দ্রুত হতে পারে তাহলে হিনা তাকে ভালোবাসবে। আসুইরো তখন তাকে শান্ত করে বলে হিনার ছায়ার পিছনে ছুটা বন্ধ করো। এখন তোমার আসল প্রতিদ্বন্দ্বী হিনা নয়, সিগমা রেসিং। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্য কারোর জন্য নয়, নিজের জন্য গাড়ি চালাও। এরপর নাওজুমি বহুদিনের লুকিয়ে রাখা একটা সত্যি স্বীকার করে। সে জানায় হিনা যখন তার ভালোবাসার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল তখন সে মিথ্যা বলেছিল যে আসুইরোর জীবনে ইতিমধ্যেই অন্য একজন আছে। এই মিথ্যা কথায় হিনা ভীষণ কষ্ট পায় এবং আসুইরোকে ভুলে থাকার জন্য বুস্টনে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নাওজুমি নিজেকে হিনার মৃত্যুর কারণ হিসাবে দায়ী মনে করে। সে বিশ্বাস করছিল যে যদি সে এসব মিথ্যা কথা বলতো না তাহলে হয়তোবা হিনা বুস্টনে যেত না আর এভাবে তার মৃত্যুও হতো না। নিজেকে আবার সামাল দিয়ে সে দৃঢ় প্রতিজ্ঞা করে হিনাকে দেওয়া কথা সে রাখবে। সে একদিন পৃথিবীর সবচেয়ে দ্রুত এবং সেরা র্যালি ড্রাইভার হবে। এরপর গল্প আবার দলের গ্যারেজে ফিরে আসে। আসুইরো নাওজুমির পুরো রেসের ভিডিও দেখতে থাকে। সেই ভিডিওর সঙ্গে ছিল হিনার ক্রিসমাস কার্ড, যেখানে লেখা ছিল নাওজুমি একদিন পৃথিবীর সেরা র্যালি ড্রাইভার হয়ে উঠো। আসুইরো অনেকটা ইমোশনাল হয়ে যায় আর সে একটা বড় সিদ্ধান্ত নেয়। সে এতদিন ধরে গোপনে যে নতুন টার্বোচার্জার ইঞ্জিন তৈরি করছিল সেটি চূড়ান্ত রেসে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। যদিও এতে এখনও রিস্ক আছে, কারণ এটা কাজ করবে কিনা এর কোনো সিওরিটি নেই। তাও সে বিশ্বাস করে যে জয়ের জন্য এই ঝুঁকি নেওয়াই এখন একমাত্র উপায়, কারণ সে জানে নাওজুমি সবসময় নিজের সর্বোচ্চ গতিতে গাড়ি চালায়। সে কখনোই গতিকে ভয় পায় না। আর যদি নাওজুমি শেষ পর্যন্ত হেরে যায় তাহলে তার কারণ ড্রাইভারের দক্ষতার অভাব না, বরং গাড়ির সীমাবদ্ধতা। তাই এবার সেই সীমাবদ্ধতা ভেঙে দিতে চায় আসুইরো। আসুইরো মনে করে যদি নাওজুমি হেরে যায় তবে দোষ তার নিজের,
কারণ সে এমন একটি ইঞ্জিন তৈরি করতে পারেনি যা নাওজুমিকে জয় এনে দিতে পারে। সেই কারণেই আসুইরো সিদ্ধান্ত নেয় এবার সে নাওজুমির মতো সাহসী হবে। জয়ের সম্ভাবনা খুবই কম হলেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এবং ফিনিশ লাইন পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে। রেইও তার সিদ্ধান্তকে সমর্থন করে। সে বলে, রেলি রেসিংয়ের আসল উদ্দেশ্যই হলো নতুন প্রযুক্তি পরীক্ষা করা। এখনও পুরোপুরি নিখুঁত না হওয়া যন্ত্রাংশ ব্যবহার করে তার সীমা যাচাই করাই এই খেলার একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর সবাই মিলে নতুন টার্বোচার্জার নাওজুমির গাড়িতে বসিয়ে দেয়। অবশেষে শুরু হয় মৌসুমের শেষ এবং নির্ধারণী রেস। রেসের আগে আকিরা সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমার পুরো জীবনই রেলির জন্য। আমি কখনো দ্বিতীয় হওয়ার জন্য রেস করি না। রেস শুরু হওয়ার পর স্পিকার রেসিংয়ের নতুন টার্বোচার্জার অসাধারণ পারফরমেন্স দেখাতে শুরু করে। গাড়ির গতি আগের চেয়ে অনেক বেড়ে যায়। এই দৃশ্য দেখে সিগমা রেসিংয়ের বাকিরা ভয় পেয়ে যায়। তারা দ্রুত টায়ার এবং সাসপেনশনের সেটিং পরিবর্তন করতে শুরু করে। প্রথমে সেটিং আরও শক্ত করা হলেও পরে আবার নরম করা হয়, যাতে গাড়ি ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। এদিকে দ্বিতীয় দিনে স্টেজে হঠাৎ অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সিগমা রেসিংয়ের গাড়ি একটি ছোট দুর্ঘটনার শিকার হয়। বড় ক্ষতি না হলেও এই দুর্ঘটনার কারণে তারা কয়েকটা মূল্যবান সেকেন্ড হারিয়ে ফেলে। এই সুযোগে নাওজুমি দ্রুত ব্যবধান কমিয়ে আনে। এরপর সে আকিরাকে ছাড়িয়ে 13 সেকেন্ডের লিড নিয়ে এগিয়ে যায়। কিছুক্ষণ পর একটি হ্রদের পাশ দিয়ে যাওয়ার সময় অন্য এক রেলি ড্রাইভার নাওজুমিকে সতর্ক করে বলে, ধীরে চালাও, সামনে বিপদ আছে। সামনে তাকে নাওজুমি দেখতে পায় আরেকটি রেসিং গাড়ি রাস্তার মাঝখানে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় পড়ে আছে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি খারাপ হয়ে যায়। রেস চলাকালীন হঠাৎ নাওজুমির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং সরাসরি হ্রদের মধ্যে ডুবে যায়। এই ভয়াবহ দুর্ঘটনা দেখে স্পিকার রেসিং দলের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারা নাওজুমি ও নেভিগেটর রেইয়ের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। সৌভাগ্যবশত দুইজন জীবিত অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। অ্যাক্সিডেন্টের কারণে সেই দিনের রেস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতিযোগিতা পরের দিন আবার শুরু হবে। আসুইরো সঙ্গে সঙ্গে মেডিকেল টেন্টে গিয়ে নাওজুমির সঙ্গে দেখা করে। নাওজুমি তাকে জানায়, এবার গাড়ির সেটআপ একদম নিখুঁত ছিল। দুর্ঘটনাটা পুরোপুরি আমার নিজের ভুলে হয়েছে। এরপর সে হতাশ হয়ে বলে, মনে হচ্ছে আমি হিনাকে দেওয়া প্রমিসটা রাখতে পারবো না। নাওজুমির এই কথা শুনে আসুইরো আর এক মুহূর্ত দেরি না করে তার গ্যারেজে ফিরে যায় আর পুরো মেকানিক দলকে জানায়, এখনই গাড়িটা তুলে এনে মেরামত শুরু করতে হবে। যেভাবেই হোক কালকের রেসে আমাদের নামতেই হবে। এদিকে হিকারু নাওজুমিকে নিয়ে গ্যারেজে আসে, যাতে সে নিজের চোখে দেখতে পারে তার বড় ভাই এবং পুরো মেকানিক দল কিভাবে তার জন্য পরিশ্রম করছে। আসুইরো নাওজুমির দিকে তাকিয়ে বলে, আমি এই গাড়িটা আবার চালু করব। তোমাকে হিনাকে দেওয়া প্রমিস অবশ্যই রাখতে হবে। এসব শুনে নাওজুমি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে বুঝতে পারে শুধু তার বড় ভাই নয়, পুরো মেকানিক দল সারা রাত জেগে নিজের বিশ্রাম এবং ক্লান্তির কথা ভুলে গাড়িটাকে আবার সচল করার জন্য চেষ্টা করেছে। সারা রাতের অক্লান্ত পরিশ্রমের পর পরদিন সকালে অবশেষে গাড়িটা আবার চালানোর উপযোগী হয়ে ওঠে। যদিও গাড়ির বাইরের অংশ এখনও ভাঙাচুরা ছিল, দেখতে একেবারে নিখুঁত লাগছিল না, তবুও ভিতরের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলো যতটা সম্ভব ঠিক করে ফেলা হয়। এরপর আসুইরো ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করে। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। কয়েক মুহূর্ত পর ইঞ্জিন গর্জন করে চালু হয়ে যায়। এই সিন দেখে পুরো গ্যারেজ করতালিতে ফেটে পড়ে। দলের প্রত্যেকের মুখে তখন স্বস্তি, আনন্দ এবং নতুন করে জয়ের আশা ফুটে ওঠে। অবশেষে যেন এক অলৌকিক ঘটনা ঘটল। অনেক চেষ্টার পর গাড়ির ইঞ্জিন আবার চালু হয়ে যায়। ঠিক তখনই নাওজুমি সেখানে এন্ট্রি করে। হিকারু তার কাছে এগিয়ে আগের মতো স্পন্সরের লোগোযুক্ত টুপি তার মাথায় পরিয়ে দেয়। তবে এবার নাওজুমি আর রাগ করে না, কোনো আপত্তিও জানায় না। সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার আগে সে শান্তভাবে টুপিটা পরে থাকে। রেস শুরু হওয়ার আগে দুই ভাই ছোটবেলার অভ্যাসের মতো একে অপরের সঙ্গে হাই ফাইভ টস করে। সেই মুহূর্তে তাদের পুরনো বন্ধন আবার নতুন করে ফিরে আসে। তৃতীয় দিন শুরু হয়, মৌসুমের শেষ এবং নির্ধারিত রেস। সবাই অবাক হয়ে যায়, কারণ যে গাড়িটি প্রায় 3 ঘন্টা পানির নিচে ডুবেছিল সেটি মাত্র এক রাতের মধ্যে আবার চালানোর উপযোগী করে তোলা হয়েছে। তবে গাড়ি ঠিক করার সময় ইঞ্জিন খোলা হয়েছিল, যার কারণে তাদেরকে 5 মিনিটের প্ল্যানটি দেওয়া হয়। তবুও নাওজুমির মনে কোনো ভয় ছিল না।
সে দৃঢ়ভাবে বিশ্বাস করত এই বিশাল সময়ের ব্যবধানেও সে পুষিয়ে দিতে পারবে। রেস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুরো মেকানিক দল নাওজুমিকে জয়ের জন্য উৎসাহ দিতে থাকে। তাদের এই বিশ্বাস ও পরিশ্রম নাওজুমিকে আরও অনুপ্রাণিত করে। সে অসাধারণ গতি এবং নিখুঁত নিয়ন্ত্রণ নিয়ে গাড়ি চালাতে শুরু করে। অন্যদিকে সিগমা রেসিং নিজেদের লিড ধরে রাখার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত নাওজুমি একের পর এক দুর্দান্ত স্টেজ শেষ করে আকিরা শিনকাইয়ের সময়কেও অতিক্রম করে যায়। এর মাধ্যমেই নাওজুমি পুরো মৌসুমের সামগ্রিক চ্যাম্পিয়ন হয়ে যায় এবং বিশ্ব র্যালি চ্যাম্পিয়নশিপে জাপানের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করে। মুভির লাস্ট সিনে আমরা দেখি দুই ভাই ছোটবেলার মতো পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসার প্রতিযোগিতা করছিল। এই দৃশ্যের মাধ্যমে বোঝা যায় তাদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, দুই ভাইয়ের ভালোবাসা, বিশ্বাস এবং একসঙ্গে এগিয়ে চলার সম্পর্ক কখনোই ভেঙে যায়নি। আর এভাবেই এই মুভিটার গল্প এখানে শেষ হয়ে যায়।